নীরবে ঝরে চোখের জল। রিকশার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সায়লা। প্রচণ্ড রোদ, আজ ছাতাটা আনতে ভুলে গেছে। মনে মনে ভাবছে তার নিজের উপর রাগ করছে। এদিকে পেটের মধ্যে ঘুরঘুর করছে। সকালে মা জোর করেছিলেন নাস্তা করে আসার জন্য, কিন্তু পরীক্ষা থাকায় তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি। এখন মনে হয় খিদের জ্বালায় আর হাঁটতে পারবো না। দূর থেকে শাকিল শায়লাকে লক্ষ্য করছে। শাকিল শায়লাদের কলেজের সেরা ছাত্র। কথাবার্তায় সব দিক দিয়ে অন্যরকম। কলেজে সবাই শাকিলের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু শায়লা একটু বিপরীত। শাকিলকে একদম দেখতে পারে না। শায়লা চায় না শাকিল তার চেয়ে ভালো হোক, কারণ শায়লা একটু অহংকারী ও একঘেয়ে বাবা মায়ের আদরের দুলালি। শাকিল ৭-৫ না ভেবে শায়লার সামনে এসে দাঁড়ালো, ইশারা করলো একটা রিকশার ড্রাইভারকে। রিকশা এসে দাঁড়ালো শাকিলের সামনে। শাকিল ভনিতা করে রিকশায় উঠতে লাগলো। তখনই শায়লা বলল, এই রিকশা আমার, আমি ডেকেছি। শাকিল বলল, আমি ডেকেছি। এই নিয়ে তাদের মধ্যে এক তর্ক বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে শাকিল বলল, ঠিক আছে, আমার সাথে এভাবে কথা না বলে ড্রাইভারকে জিজ্ঞেস করলেই হয়। তার আগেই ড্রাইভার বলল, স্যার, আমি আপনার ইশারাতেই এসেছি। শায়লা আর কোনো কথা বলতে পারল না, নিচের দিকে তাকিয়ে রইল। শাকিল বলল, ঠিক আছে, রিকশাটা আপনি নিয়ে যান, আমি না হয় পরে যাব, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ, এটার আর প্রয়োজন নেই, আমি যেতে পারবো। শাকিল মনে মনে ভাবে, কি অহংকার। শায়লা একটু দূরে গিয়ে রিকশায় উঠে চলে যায়। ঘরে ঢুকতেই মা শায়লাকে বললেন, ঘড়িতে তাকিয়ে দেখতো কয়টা বাজে। মায়ের প্রশ্নে শায়লা একটু বিরক্ত হয়ে বলল, কলেজ তো আর আমার কথায় চলে না, যখন ইচ্ছে তখন আসতে পারবো। তাছাড়া রাস্তাঘাটে অনেক জ্যাম, রিকশার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হলো। মা বুঝতে পারলেন আজ শায়লার কারো সাথে কিছু একটা হয়েছে। যে রাগী মেয়ে আমার, তাই কথা না বাড়িয়ে বললেন, ঠিক আছে, গোসল ছেড়ে নে, আমি তোর খাবার দিচ্ছি। শায়লা তার রুমে বসে ভাবছে কিভাবে শাকিলকে উপযুক্ত শাস্তি দেয়া যায়। তার জন্য রিকশাওয়ালার সামনে আমাকে ছোট হতে হলো। কাল যে করেই হোক তাকে শাস্তি দেব। আজ সবার আগে শায়লা কলেজে এসেছে। কলেজে এসেই তার এক ক্লাস মেটকে নিয়ে শাকিলের নামে একটা চিঠি লিখিয়ে তার বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখেছে, যাতে স্যারকে বলে শাকিলকে শাস্তি দেয়া যায়। একে একে সবাই কলেজে এলো। শাকিলও তার নির্দিষ্ট স্থানে বসলো। শায়লা এবার চালাকি করে শাকিল ও শায়লার বেঞ্চের মাঝখানে চিঠিটা ফেলে দিল। খামের এক প্রান্তে লেখা শায়লা ও অন্য প্রান্তে শাকিল। শায়লাই প্রথমে চিঠিটা তুলে স্যারকে ডেকে বলল, স্যার দেখুন, আমার উদ্দেশ্যে একটা চিঠি লেখা হয়েছে, মনে হচ্ছে শাকিলই লিখেছে। শাকিল যেন হতবাক, এটা কি বলছে শায়লা? শায়লা আর চোখে শাকিলের দিকে তাকাচ্ছে আর মিটিমিটি করে হাসছে, আর মনে মনে বলছে, এবার দেখো মজা। স্যার শাকিলকে ডেকে বললেন, তুমি এ কাজ কেন করেছ? শাকিল কিছুই বলছে না, মাথা নিচু করে আছে। শায়লা ভাবছে শাকিল কিছু বলছে না কেন। স্যার এত বকাবকি করছেন, তবুও মাথা নিচু করে আছে। শায়লার ভাবনা সব গরমিল হয়ে যাচ্ছে। স্যার শাকিলকে বললেন, তুমি ক্লাসের সেরা ছাত্র, তোমার কাছ থেকে এরকম আশা করিনি। আজ প্রথম বিদায় কিছু বললাম না, তবে পরে আর যেন এরকম না হয়। স্যার সবাইকে বললেন, এবার ক্লাসে মন দাও। শাকিল চুপ হয়ে ক্লাসে বসে রইল। আর শায়লা বারবার শাকিলের মুখ ও পানে চেয়ে কী যেন ভাবল। শায়লা চিঠির ব্যাপারে তার এক ঘনিষ্ঠ বান্ধবীর সাথে শেয়ার করেছিল। বান্ধবী এতে সায় দেয়নি, কারণ স্নেহা জানে শাকিল অনেক ভালো ছেলে। শায়লার বান্ধবীর নামই স্নেহা। তারপরও শায়লা তার রাগ শাকিলের উপর মিটিয়েছে। ক্লাস শেষে সবাই যার যার বাসায় চলে যাচ্ছে, শুধু শাকিল তার কয়েক বন্ধু বান্ধব নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। বন্ধুরা শাকিলের কাছে জানতে চাইল, এগুলো কে করেছে? তুই করবি, আমরা এগুলো বিশ্বাস করি না। শাকিল বলল, তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, এই বিশ্বাসটুকুই তোরা রাখিস। শায়লা মনে মনে ভাবছে, এটা করে তো লাভ হলো না। সে দোষ না করেই মাথা পেতে নিল। মনে মনে একটু খারাপ লাগলো। তাহলে কি ওর কাছে ক্ষমা চেয়ে নেব? তাহলে যে আমি ছোট হয়ে যাব। কলেজে সবাই কি ভাবছে, এসব ভাবতে ভাবতে শাকিলের সামনে দিয়ে শায়লা হাঁটতে লাগলো। শাকিল পেছন থেকে শায়লাকে ডাক দিল। শায়লা যেন একটু ভয়ই পেল, কারণ এখন কলেজে কেউ নেই শাকিল এবং তার বন্ধুরা ছাড়া। শায়লা দাঁড়িয়ে আছে। শাকিল শায়লার সামনে গিয়ে দাঁড়ালো আর বলল,
কখনো কারো উপকার না করতে পারেন, কিন্তু কারো ক্ষতি করবেন না। আপনার মিথ্যাচারিতার অনেকের ক্ষতি হতে পারে। এই বলে শাকিল আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, বন্ধুদের নিয়ে চলে গেল। শায়লা তা আর কিছু বলার সুযোগ পেল না। তার মধ্যে অনুশোচনা শুরু হতে লাগলো। বাড়িতে গিয়ে আজ যেন শায়লার কিছুই ভালো লাগছে না। শায়লা অহংকারী ও রাগী হলেও মনটা অনেক ভালো। রাগের কারণে তার ভালোবাসা চাপা পড়ে যায়। শায়লা তার নেগেটিভ চিন্তা দূর করে ভাবলো কাল একবার শাকিলের কাছে ক্ষমা চেয়ে নেবে। দুশ্চিন্তা কখনো সমস্যার সমাধান করবে না, এই ভেবে ঘুমিয়ে পড়ল। আজ যখন কলেজে এসে ক্লাসের দিকে দেখলো সবাই এসেছে, শাকিল আসেনি। বারবার বাহির পানে তাকিয়ে আছে। স্যারের কোনো কথাই যেন তার মাথায় ঢুকছে না। স্যার শায়লাকে অন্যমনস্ক দেখতে পেয়ে ধমকে সুরে বললেন, ক্লাসে অমনোযোগী হলে আমি কি পড়াবো? তাছাড়া তোমার জন্য অন্যদের অসুবিধা আমি হতে দিতে পারি না। স্যারের একটা সমস্যা হলো সুই পেলেই তো সুতা টানতে শুরু করেন। শায়লা স্যারের জ্ঞানায়িতে ক্লাসের দিকে মনোযোগ দিতে চাইল, কিন্তু মনটা তারপরে রইল বাহিরের দিকে। এভাবেই কয়েকদিন কেটে গেল। অনেক দিন গ্রামে যাওয়া হয়নি, তাই শাকিলের দাদি শাকিলকে নিয়ে গ্রামে যায়। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, রাখালিয়া বাসি, সবুজের সমারোহ, সব মিলিয়ে যেন অপরূপ সৃষ্টি। যেদিকে তাকাচ্ছে সবুজের সমারোহ, মাঠ ভর্তি ধান, কৃষকেরা ধানগুলো নাড়াচাড়া করছে। চারদিক খুব সুন্দর। পড়ন্ত বিকেলে মাঠের মধ্যে খেলা করছে কয়েকটি কিশোরী। লাল নীল সবুজ শাড়িতে মাঠ ঝলমল করছে, পলক যেন পড়ছে না। এ যেন ডানা কাটা পরীরা আকাশের নিচে নেমে এসেছে। দাদি নাতি হাঁটতে হাঁটতে মাঠের এক প্রান্তে চলে এসেছে, বুঝতেই পারেনি। খিলখিল হাসির শব্দ চমকে গেল। সবুজ শাড়ি, লাল টিপ, রেশমি কালো এলোমেলো চুল, এ যেন এক অপরূপ রূপবতী। শাকিল তার দিকে চেয়ে আছে অপরূপ দৃষ্টিতে, যেন হাজার বছরের চেনা কোথায় যেন দেখেছে কোনো এক নিঃসৃত নীলিমায়। শিমু জানতে চাইল, আপনারা কি কাউকে খুঁজছেন? নতুন এসেছেন নাকি এই গ্রামে? শিমুর কথায় শাকিলের দাদি বললেন, এই গ্রামে নতুন না, তবে অনেক দিন হলো আসা হয়নি। শিমু আবার জানতে চাইল, আপনারা কার বাড়িতে যাবেন? শাকিল এই প্রথম কথা বলল, আব্দুল জলিল সাহেবের বাড়িতে যাব। শিমু বলল, এ তো আমাদের বাড়ি, আমার মামার নামই তো আব্দুল জলিল। শাকিলের দাদি জানতে চাইলেন, তুমি কি রেহেনার মেয়ে? শিমু বলল, জি। শাকিলের দাদি শিমুকে জড়িয়ে ধরলেন, অনেক বড় হয়ে গেছো তুমি। শিমু বলল, আপনি কে? তুমি আমাকে চিনবে না। তোমার নানু আছেন তো? জি আছেন, উনি দেখলেই চিনতে পারবেন। শিমু ছোটবেলা থেকে অনেক দুষ্টুমি করত, আজও এর ব্যতিক্রম হয়নি। শাকিলের হাতের ব্যাগটা কাদায় ফেলে দিয়ে দাদিকে নিয়ে চলে গেল তাদের বাড়িতে। দিলরুবা ইসলাম নামাজ শেষে বসে বসে তসবিহ পড়ছেন। শিমু ডাক দিল, নানু দেখো কাকে নিয়ে এসেছি। শিমুর ডাকে ঘর থেকে বেরিয়ে এসে দেখল শিমুর সাথে ইয়াসমিন বেগম দাঁড়িয়ে আছেন। দিলরুবা ইসলাম তাকে দেখেই চিনতে পারলেন, তারা দুজন চাচাতো বোন। দিলরুবা ইসলামের চাচা অনেক আগেই তাদের সম্পত্তি কিছুটা বিক্রি করে শহরে চলে গেছেন, আর বাকি সম্পত্তিগুলো দিলরুবা ইসলাম ও তার ছেলে দেখাশোনা করেন। ইয়াসমিনকে দেখেই দিলরুবা জড়িয়ে ধরলেন এবং ছেলের বউকে বললেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। শাকিল শিমুর দিকে তাকিয়ে আছে। শিমুল শাকিলের উদ্দেশ্যে বেঞ্চি কেটে ঘরে চলে গেল। খাওয়া দাওয়া শেষে দিলরুবা ইসলাম ও ইয়াসমিন বসে বসে গল্প করছেন। শিমুর মা কিভাবে মারা গেলেন জানতে চাইল ইয়াসমিন বেগম। দিলরুবা ইসলাম সব বললেন এবং তা আরও বললেন, শিমুর মা মারা যাওয়ার পর কোনো খোঁজখবর নেয়নি শিমুর বাবা। ছোট থেকেই মামা বাড়ির সংসারে আছে শিমু। শিমুর বাবা শহরে আরেকটা বিয়ে করে বেশ আছেন। শাকিলের গ্রামটা অনেক ভালো লেগেছে। শিমু শাকিলকে ঘুরে ঘুরে গ্রামটা দেখাচ্ছে। যতই গ্রাম দেখছে তার ছোটবেলার কথা মনে পড়ছে। আমার গল্পটা আজ আমি ওখানে মাঝে রাখতে চাই। আর আপনারা যদি আমার গল্পটা ভালো লাগে তাইলে কইবা, আমি নেক্সটে আরও গল্প দিমু, মানে এটা শেষ পর্ব দিমু। আপনারা যদি ভালো লাগে থাকে আমার গল্পটা লাইক কমেন্ট শেয়ার করে আমার লগে থাকবা। আর আরও সুন্দর সুন্দর গল্প যদি আপনারা মানে আমি দিতাম চাই, আপনারা আমারে কমেন্ট করে জানাইবা। আর ভালো থাকবা সব, আর আমার লাগে বেশি বেশি করে দোয়া করবা। আর আগামী পর্বে আমার গল্পটা থাকবো। আমি আসলে গল্প হওয়ার লাগিয়ে আমি কিছু তুলিয়া ধরছি, মানে দৃশ্য।
ভালো থাকবা সব। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।